একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর দর্শকদেরকে জানাতে চাই। আশিকিন প্রিন্স আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রিন্স, যাওয়ার পথে আপনি যেখান থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন, পুরো অবস্থাটা কেমন দেখলেন? রাস্তাঘাটের কতদিন ধরে এক ধরনের আতঙ্ক নিশ্চয়ই মানুষের মধ্যে কাজ করছে। বাসে আগুন দেওয়া হয়েছে, ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা দেখছি। সব মিলিয়ে পরিস্থিতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আসলে কেমন? মঞ্জুর, বেশ কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, একই সাথে বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। তো এই যে অগ্নিসংযোগ বা ককটেল বিস্ফোরণ, এটি কিন্তু মূলত এই আজকের রায়টিকে কেন্দ্র করে। তো এই আজকের রায়টিকে কেন্দ্র করে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকার আশেপাশে কিন্তু নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো আপনাকে যদি জানিয়ে রাখি যে দোয়েল চত্বর থেকে এই হাইকোর্ট মোড়ে আসার যে রাস্তাটি, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া মাজার গেট দিয়ে যারা হাইকোর্টে অথবা সুপ্রিম কোর্টে প্রবেশ করতেন, সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে, সেখানে তল্লাশি করা হচ্ছে, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, বিজিবি রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে। এছাড়া একই সাথে সুপ্রিম কোর্টের ভেতরেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের ভেতরে আমরা রয়েছি, সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অর্থাৎ দেখছিলাম যে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের জন্য। গত অনেকদিন ধরেই তো সেনাবাহিনী বিভিন্ন সময় এলাকায় নিরাপত্তা দিয়েছে। নতুন করে এই চিঠিটা দেওয়ার পরে কি কোনো পরিবর্তন দেখছেন আপনি নিরাপত্তার আয়োজনে? আসলে বেশ কয়েকদিন ধরেই কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটছিল। এরই প্রেক্ষিতে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়েনের একটি আবেদন করা হয়েছিল। তো তারই প্রেক্ষিতে আজকেও আমরা দেখেছি যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী যাতে অবস্থান করে এবং কোনো রকমের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে মূলত এই ব্যবস্থাটি নেওয়া হয়েছিল। এবং বলা যায় যে এখন পর্যন্ত কোনো রকমের এই সুপ্রিম কোর্টের আশেপাশে এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণেই রয়েছে। মঞ্জুর, জি, আমরা মাসুদের কাছে আবারও একটু ফিরে আসতে চাই। এখানে এই যে সাবেক আইজিপি রাজসাক্ষী হলেন, তার ক্ষেত্রে আসলে সাজা নমনীয় করে নিয়ে আনার কোনো প্রক্রিয়া আছে কিনা এবং সেটার আসলে ফলাফলটা কি দাঁড়াচ্ছে, গোটা রায়ের উপর এর প্রভাবটা কি পড়বে? মঞ্জুর, আসলে এখানে একটি বিষয়, সেটি হলো যে ট্রাইব্যুনালে কিন্তু এতগুলো প্রায় 56টা মামলার রায় হয়েছে, কখনো কিন্তু আমরা দেখিনি কোনো মামলায় রাজসাক্ষী কেউ হয়েছেন। যদিও এখন পুনর্গঠিত ট্রাইব্যুনালের এটি প্রথম বিচার, আগে কাউকে আমরা এটা দেখিনি। সেক্ষেত্রে একটি বিষয় এখানে দাঁড়াবে যে আসলে প্রসিকিউশন বারবারই বলছে যে সাজা দেওয়া হবে নাকি মামুনকে খালাস দেওয়া হবে, এটি একান্তই আদালতের বিষয়। তারপরও প্রসিকিউশন কিন্তু মামুনের সাজাও চায়নি, খালাসও চায়নি। এখানে কিন্তু একটি মজার বিষয় আছে, তারা কিন্তু একেবারে নির্লিপ্ততা দেখিয়েছে এই বলা যায় এই জায়গায়। তবে শেখ হাসিনা যিনি স্টেট ডিফেন্স ছিলেন, আমির হোসেন, তিনি কিন্তু বলেছেন যে নিজেকে বাঁচাতেই চৌধুরী মামুন এই রাজসাক্ষী হয়েছেন, নিজে ঘাড়ে দোষ না নিতেই তিনি নিজেকে যেন মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে পারেন, সেই ক্ষেত্রে সেই কারণেই তিনি এই রাজসাক্ষী হয়েছেন। তো সেক্ষেত্রে চৌধুরী মামুন যেই রাজসাক্ষীর বর্ণনাগুলো দিয়েছেন, সেক্ষেত্রে এটি একটি ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়াবে। যদি তাকে খালাস দেওয়া হয়, সেটি কীভাবে নেয় আন্দোলনকারীরা, আবার যদি তাকে সাজা দেওয়া হয়, সেক্ষেত্রে তিনি যেহেতু যেই নিয়ম ফৌজদারি কার্যবিধি যদিও এখানে কার্যকর হবে না, তবে তিনি রাজসাক্ষী হওয়ার সমস্ত নিয়ম মেনে রাজসাক্ষী হয়েছেন, সেটিও দেখার বিষয়। তবে এটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে মঞ্জুর। আসলে এটি আদালতের সিদ্ধান্ত, আদালতই এটা বলতে পারবে আসলে তাকে যে দোষ তিনি করেছেন তিনি স্বীকার করে নিয়েছেন। সেক্ষেত্রে তার সাজা কতটুকু হবে সেটি একান্তই আদালতের এখতিয়ার। ট্রাইব্যুনাল কিন্তু একদিন বলেছিলেন যে তখন তার বিপক্ষে সাক্ষীগুলো আসে, তখন কিন্তু সাক্ষীগুলো বলছিল যে চৌধুরী মামুনের আমরা সাজা চাই। ট্রাইব্যুনাল তখন চৌধুরী মামুনের যিনি আইনজীবী তাকে বলেছিলেন যে আপনি আপনার আসামিকে জেরা করছেন না কেন। এর প্রেক্ষিতে কিন্তু তিনি যেটা বলেছিলেন যে এই জেরা তারা করবেন না, যেহেতু তারা গিলটি প্লি করেছেন, তো তাকে এখানে জেরা করার কিছুই নেই। তো পরক্ষণে আবার ট্রাইব্যুনাল বলেছে যে অবশ্যই আপনি জেরা করবেন, তবে সাজা দেওয়ার না দেওয়ার এখতিয়ার অথবা তিনি আসামিকে দোষী, এটা ট্রাইব্যুনাল শেষ মুহূর্তে গিয়ে রায়ের ক্ষেত্রে এটি নির্ধারণ করবে। কাজেই এটি আজকের মামলায় শেখ হাসিনার সাজা কী হবে তার থেকেও বড় এই বিষয়টিও কিন্তু একটি বড় বিষয় হয়ে দাঁড়াবে যে মামুনকে রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনাল সাজা দেয় নাকি খালাস দেয়। মঞ্জুর।
এর পাশাপাশি আরো বেশ কিছু বিষয় জানা রয়েছে, বিশেষ করে আপিলের সুযোগের ব্যাপারে। সেসব ব্যাপারেও আমরা আরো জানবার চেষ্টা করব আপনার কাছে একটু পরে ফিরে এসে। প্রিন্সের কাছে আবারও ফিরে আসি। প্রিন্স, এই যে পরিস্থিতি আমরা দেখছি এখন পর্যন্ত, শহরে আসলে যানবাহনের উপর কি প্রভাব দেখলেন? বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে কি আতঙ্ক কাজ করছে কিনা এই পরিস্থিতিকে ঘিরে? মানজুরের শুরুর দিকে যখন ককটেল বিস্ফোরণ বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল বাসে, তখন কিন্তু আসলে মানুষের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা ছিল। তবে আজকে যদি বলি যে আজকে যানবাহন চলাচল স্বাভাবিকভাবেই চলাচল করছে। বিভিন্ন মোড়ে আমরা দেখেছি যে যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে। তো প্রথম দিকে যেরকম উদ্বেগ, উৎকণ্ঠা ছিল, এখন কিন্তু সেরকম উদ্বেগ, উৎকণ্ঠা নেই। আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে যে প্রশাসন রয়েছে, আইনজীবী যারা রয়েছেন, সেসব প্রশাসনের লোকজন এসেছেন, গাড়িতে করে এসেছেন। আইনজীবীরাও কিন্তু এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসেছেন। এছাড়া একই সাথে বিভিন্ন অফিসেও কিন্তু মানুষজন গিয়েছেন। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকেই চমৎকার একটা দিন। তো এই দিনটিকে ঘিরে, অর্থাৎ আজকের দিনটিকে ঘিরে কোনো রকমের উদ্বেগ, উৎকণ্ঠা কিন্তু মানুষের মধ্যে নেই। তবে সবার একটা আগ্রহ রয়েছে, যেহেতু সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়টি প্রদান করা হবে, সবাই আগ্রহের ভরে অপেক্ষা করছেন যে আসলে ট্রাইব্যুনাল থেকে কি রায়টি আসে, এবং এই রায়টি জানার জন্যই মূলত জনগণের মধ্যে একটি প্রত্যাশা রয়েছে যে রায়টি কি হয় সেটি জানার জন্য। মঞ্জুর, এর পাশাপাশি সব মিলিয়ে যে পরিস্থিতি এখানে আমরা দেখছি, সেক্ষেত্রে সামনে আপিল করার সুযোগ কতদূর কি থাকছে সেটা নিয়ে মাসুদের কাছে হয়তো যাব খানিকক্ষণ পরে। একটা কথা বলা হচ্ছে যে পলাতক থাকার কারণে আসলে আপিল করার সুযোগ খুব একটা নেই। সেই ক্ষেত্রে ভবিষ্যতে ফিরে এসে আপিল করার নজির কি আছে এই ট্রাইব্যুনালের ক্ষেত্রে? মঞ্জুর, আমরা দেখেছি যে এর আগে যখন ৭১-এ মানবতা বিরোধী অপরাধ মামলার রায়গুলো হয়েছে, তখন যারা সংক্ষুব্ধ পক্ষ ছিলেন তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইনটি রয়েছে, সে আইনে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে সাজা দেওয়ার ৩০ দিনের মধ্যে আপিল বিভাগে আপিল করতে হবে। তো এখানে কিন্তু ইংলিশে আইনটি আছে, ইংলিশে কিন্তু শ্যাল শব্দটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ৩০ দিনের মধ্যেই করতে হবে, এবং আইনে আরও সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ৩০ দিনের বাইরে, অর্থাৎ ৩০ দিন ক্রস করে যদি আপিল করা হয়, সেক্ষেত্রে সে আপিলটি গ্রহণযোগ্য হবে না বা আপিলটি গ্রহণ করা হবে না। তো একটি বিষয় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে নির্দিষ্ট সময়সীমার পরেও অনেক ক্ষেত্রে আপিল করা হয়। তো সেই ক্ষেত্রে যথাযোগ্য কোর্ট তারা জানার চেষ্টা করেন যে আপিলটি এখন গ্রহণ করার জন্য কোনো রিজনেবল কোনো গ্রাউন্ড রয়েছে কিনা, অর্থাৎ আপিলটি গ্রহণ করা হবে কিনা। তো ৩০ দিনের পরবর্তীতে আপিলটি গ্রহণ করা হবে কিনা সেটি কিন্তু পুরোপুরি নির্ভর করবে আপিল বিভাগের ওপর। তারা যদি মনে করেন যে হ্যাঁ, এখানে যথাযোগ্য কারণ রয়েছে আপিলটি সঠিক সময়ে দায়ের না করার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে হয়তো বা আপিল বিভাগ পুরোপুরি নির্ভর করছে যে আপিল বিভাগ সে আপিলটি গ্রহণ করবেন কি করবেন না। তো একটি বিষয়, পলাতক অবস্থাতে তাদের বিরুদ্ধে বিচার হয়েছে, যদিও রাষ্ট্রপক্ষ থেকে তাদের একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে, অর্থাৎ যাদের বিরুদ্ধে পলাতক অবস্থায়, অর্থাৎ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে পক্ষে কিন্তু একজন আইনজীবী ছিলেন। তিনি কিন্তু তাদের বিরুদ্ধে জানিত অভিযোগগুলো, সেই অভিযোগগুলো যে আসলে সঠিকভাবে আনা হয়নি সেটি ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। তো এই রায়ের প্রেক্ষিতে যদি কোনো সংক্ষুব্ধ পক্ষ থেকে থাকেন, ইভেন প্রসিকিউশনও যদি মনে করে যে রায়টি সঠিকভাবে হয়নি, তাদেরও কিন্তু আপিল করার সুযোগ রয়েছে। তো একই সাথে বলা হয়েছে আইনে যে আপিলটি যখন দায়ের করা হবে, আপিল দায়েরের ৬০ দিনের মধ্যে আপিলটি নিষ্পত্তি করতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে যারা সংক্ষুব্ধ পক্ষ, যে কোনো পক্ষই এই আপিলটি করতে পারবেন আপিল বিভাগে। মঞ্জুর, ধন্যবাদ। শফিকুল ইসলাম সবুজ আমাদের সাথে যোগ দিয়েছেন। প্রিন্স, আপনার কাছে ফিরবো আবারও নিশ্চয়ই। সবুজ, আপনার সাথে সম্ভবত শহীদ পরিবারের সদস্যরা কেউ কেউ রয়েছেন, তারা আসলে কি ভাবছেন তাদের কথাটাও আপনার মাধ্যমে শুনতে চাই। তারা আসলে আজকের এই দিনটি দেখার জন্য এসেছেন, যার কারণে কিংবা যার নির্দেশে 2024-এর জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে এত মানুষ নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্বজনরা এখানে এসেছেন এবং আদালতের রায় আসলে শোনার জন্য এসেছেন।
এবং সেখানে তদন্ত সংস্থা যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে যে সকল দোষগুলো পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে আসলে এক ধরনের মনের প্রশান্তির জন্য তারা এসেছেন। আমার সঙ্গে একজন শহীদদের বাবা রয়েছেন। আপনার নাম পরিচয়টা দিয়ে একটু কথা বলবেন। আসলে আপনি কি সাক্ষী কিনা বা ট্রাইব্যুনাল কেন এসেছেন? আসসালামু আলাইকুম, আমি শহীদ মারুফের বাবা। আমার ছেলে গত 19শে জুলাই বাড্ডা ব্যারাকের সামনে গুলি খায়। আমি অষ্টম সাক্ষী ছিলাম, আমি ট্রাইব্যুনালে অষ্টম সাক্ষী ছিলাম। তো আমার ছেলে এক পর্যায়ে আপনার ট্রাইব্যুনালের উপর নিরাশ হয়ে গেছে, কবে রায় পাব ওই আশায় ছিলেন। তো এক পর্যায়ে একটা সুসংবাদ আসছে আমাদের শহীদ ফ্যামিলির উপরে, শেখ হাসিনার আজকে রায় দিবে। রায় শুনতে আসছি কি হয়। তো আমার কথা হইলে এটু, আমার ছেলের তো আর পাবো না, আমার ছেলের তো আর পাবো না। আমার ছেলে কলেজ অবধি নেওয়াই পড়ালেখা করাইছি আমি। আমার এই ছেলেই ছিল আমার আশা ভরসা। তো এই ফ্যাসিস্ট সরকার সাবেক এরা আমার ছেলেকে হত্যা করছে। এই ভবিষ্যতে যারা এই শেখ হাসিনার যেগুলা ট্রাইব্যুনাল ছিল ওই সময় আপনার সাক্ষীরা বিভিন্ন জায়গায় আত্মগোপন করে পলাইয়া ধৈর্য নিয়ে বাইন্দে ইন্ডিয়া পর্যন্ত পাচার করছে সাক্ষী করে। ওইটা ক্যাঙ্গারুকের ছিল না। আর এখন বলতেছে শেখ হাসিনা অডিওতে বলতেছে এটা ক্যাঙ্গারুকে। তা আমার কথা হইল গিয়া, আমি একজন শহীদ মারুফের বাবা। এই 14-15 মাস আগে আমার ছেলেটাকে বাড্ডা কবরস্থানে গুলি অবস্থায় মাটি দিছি, পোস্টমর্টম ঠিক মতন করতে পারিনি। সেই শেখ হাসিনা নির্দেশে আমার ছেলেকে গুলি করছে, আর সেই সাক্ষী আমি। আর সেই শেখ হাসিনা অডিওতে বলে এইটা ক্যাঙ্গারুকের, এইটা কেউ মানা যায়, কোনো শহীদ ফ্যামিলি মানবে না। আজকে ঐতিহাসিক রায় হবে শেখ হাসিনার, এখানে রায় নিয়ে যাব। এই রায় কার্যকর করতে হবে ট্রাইব্যুনালের, অতি দ্রুত রায়টা কার্যকর করতে হবে। ধন্যবাদ আপনাকে। একজন শহীদ পরিবারের সদস্য তিনি তার অভিব্যক্তির কথা জানাচ্ছিলেন। এখানে আরও কয়েকজন শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন আমাদের সামনে। একজন বাবাকে আমি দেখছি, তিনি তার ছেলের ছবি হাতে নিয়ে আসলে এখানে দাঁড়িয়ে রয়েছেন। আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার ছেলে কবে শহীদ হয়েছেন? আমার ছেলে শহীদ হয়েছে 20 জুলাই। ওই গত 20 জুলাই শহীদ হয়েছে পোস্ট অফিস গল্লির মুখে। আমার ছেলের নাম হয়েছিল শহীদ হাফিজুর রহমান শিকদার, আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু বকর শিকদার। আমি আজকে আইসি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার ফাঁসির রায়টা এবং কার্যকর অতি দ্রুতভাবে হয় এই দেখতে আমি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইছি। সেই সময় আপনার ছেলে আসলে কোন তাগিদে নামছিল রাজপথে গুলির? আমার ছেলে অটো রিক্সা চালাই, ওই অটো রিক্সা চালানো অবস্থায় ওই পুলিশের গুলিতে মারা গেছে। কি আশা করছেন আপনারা? আমরা আশা করছি যে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের যত দোসররা আছে প্রত্যেকের যেন ফাঁসি হয় এই বাংলার মাটিতে, এবং সরাসরি সাধারণ শহীদ পরিবাররা যেন দেখতে পারে, সাধারণ জনগণ যেন দেখতে পারে জানে এদের ফাঁসি হইতেছে। ধন্যবাদ আপনাকে। আমরা দুজন শহীদের পরিবারের সাথে কথা বললাম। তার বাবারা তাদের সন্তানদের স্মরণ করলেন এবং কোন তাগিদে কোন কষ্ট তাদের মনে গেল 1 বছর ধরে পুষে রয়েছে। প্রায় তাদের সন্তানদের তারা হারিয়েছেন জুলাই অভ্যুত্থানের এই আন্দোলনের ফলে। তারা আসলে সেই বিচারটা দেখে যেতে চান, এই প্রত্যাশায় এখন তারা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রাঙ্গণে এসে। সবুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সবুজ সেখান থেকে কথা বলছিলেন যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের সাথে, তাদের দীর্ঘ অপেক্ষার আজকে অবসান হতে চলেছে সে কথা তারা বলছিলেন।